সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। মুক্ত কথা অনুষ্ঠানে মাহবুব চান্দু আপনাদের সাথে আছি। মুক্ত কথা অনুষ্ঠানটা আজকে একটু ব্যতিক্রম সময়েই আয়োজন করলাম। অতিথি হিসাবে উপস্থিত আছেন কলকাতা থেকে আগত কোনো একটা সময়ের বাংলাদেশের মেহেরপুরের বাসিন্দা ছিলেন। আমি ডক্টর সুতপা চৌধুরীর কথা বলছি, যার বাবা স্বর্গীয় বাবু চিত্তরঞ্জন শাহ চৌধুরী আমার সরাসরি শিক্ষক ছিলেন মেহেরপুর সরকারি বয়েজ স্কুলের। একটা লম্বা সময় ধরে চিত্তরঞ্জন শাহ চৌধুরী মেহেরপুরে ছিলেন। সে সুবাদে এই মেহেরপুরের শৈশব কৈশোর থেকে তাদের ছাত্র জীবন, তার দুটি সন্তান, সেই সুতপা চৌধুরী এবং মানস চৌধুরী, তাদের অনেক স্মৃতি এই মেহেরপুরকে নিয়ে। অনেকটা সেই লোভ সামলাতে না পেরেই সুতপা চৌধুরীকে পাওয়ার পরই আমি তাকে নিয়ে এই অনুষ্ঠানে বসেছি। কথা বলবো নানান বিষয় নিয়ে, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সুতপা, আপনাকে স্বাগত জানাচ্ছি মেহেরপুর প্রতিদিন মুক্ত কথা অনুষ্ঠানে। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আর সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। আপনার একটা খুব বড় সময় আপনি মেহেরপুরে থেকেছেন, এখন আবার আরেকটা দেশের বাসিন্দা। যদি আমরা আলোচনাটা এখান থেকে শুরু করি, অনুভূতিটা, মেহেরপুরকে নিয়ে আপনার অনুভূতি। বসবাস করছেন ভারতের কলকাতায়, আলোচনাটা এখান থেকে শুরু করি। কেমন আছেন, ভালো কিভাবে আছি। কাটছে, মেহেরপুর কতটা মনে পড়ে? এটা আসলে এই প্রশ্নটা যদি আরো ধরুন 20 বছর আগে, 25 বছর আগে বা 15 বছর আগে প্রশ্নটা হতো, তখন উত্তর আবার একরকম ছিল, বা আরো আহ, হ্যাঁ, এরকমই। কিন্তু এখন যেটা যে সময়ের সাথে সাথে আমার পরিমণ্ডল, কর্মজীবন, সেটার কারণে এখন একরকম অনুভূতি, যে ওখানে আমার আহ, থেকে যাওয়া, ওখানে আমার শিকড়, নতুন শিকড় তৈরি হওয়া। তো সেগুলোর মধ্যে দিয়ে এখনকার থাকা আর ধরুন 20-25 বছর আগে থাকার মধ্যে কিন্তু পার্থক্য। পার্থক্য ছিল। হুম। তো তখন যেমন অনেক বেশি তুলনা করতাম, হয়তো ম্যাচুরিটিও কম ছিল, পরিপক্কতা কম ছিল, এটাও হতে পারে, আবেগ বেশি ছিল, এটাও হতে পারে, বাস্তবতা কম ছিল। তো তখন ওখানে যাবার পর পর তখন প্রত্যেকটা পদক্ষেপেই আমার চলা, কথা বলা, পরিবেশগত ব্যাপার, সংস্কৃতিগত বিষয়, আম, শিক্ষা, সবকটা সবকিছুতেই আমি খুব তুলনা করতাম, যে যেখানে আমি এখন বসবাস করছি সেটা কেমন, যেটা ফেলে আসলাম সেটা কেমন। তো ওই তুলনামূলকের জায়গাতে আমার দাঁড়িপাল্লার ভালোর দিকে বেশি থাকতো আমার দেশ, বাংলাদেশ, মেহেরপুর। তখন আহ, মানাতে হতো, নতুন করে নিজেকে আবার হয়তো ওখানকার মতো করে কিছু বিষয় আমাকে আয়ত্ত করতে হতো। যে কারণে বললাম যে তখনকার প্রশ্নের উত্তর একরকম ছিল। এখন যেমন এখন টান আছে দেশের প্রতি, মায়া আছে এলাকার প্রতি, এটা আছে, যে কারণে উম, ওই জন্য চলে আসতে হয়। তা না হলে হয়তো সম্পূর্ণ ভালো থাকাটা আমার হয় না। যদি পুরোটা ওখানে থেকে যাই, তাহলে এখানে একটু করে না আসলে আমার বোধহয় সম্পূর্ণ ভালো থাকাটা ভালো হয় না। থাকাটা হয় না। খুব ভালো বলেছেন। সেক্ষেত্রে এই যে ওখানে মানিয়ে নেওয়া, এটা তো একটা সময় আপনাকে আহ, মানে বাধ্য হয়েছেন মানিয়ে নিতে। হ্যাঁ, অনেকটা বাধ্য, হ্যাঁ, যদি আমি বলি যে আপনি বাধ্য সেটা মানিয়ে নিতে। ঠিকই বলেছেন যে একটা লম্বা সময় সেখানে আপনি যেমন আপনাকে মানিয়ে নিতে বাধ্য, এবং পরবর্তী প্রজন্ম এসছে, তাদের প্রয়োজন, তাদের সময় দেওয়া, সমস্ত কিছু একদম। মিলিয়ে। তো এই যে মেহেরপুরকে এখনো মনে মনে রেখেছেন, এবং আপনার ভাই মানস চৌধুরী, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, ডক্টর মানস চৌধুরী, যেহেতু সে আছে বাংলাদেশে। একটা সময় স্যার তো এখান থেকে চলে গেলেন, আপনার হ্যাঁ। আম্মা রত্না সাহা চৌধুরীও হুম, গেলেন, হুম। তাই না? তো তখন আপনারা ওখানে তিনজন হলেন, এখানে আবার মানুষ একা হ্যাঁ। হয়ে গেল, তাই না? এই যে অবস্থাগুলা, এগুলা কি আসলে অনেকটা বাধ্যই হতে হয়েছে
এখানে ভাইয়া মানে যেহেতু এই প্রশ্নটা করলেন, ভালো প্রশ্ন এবং এটা নিয়ে অনেক মানে কথোপকথনও হয়। কিছুটা বিষয় থাকে না যে তাহলে এখানে একটা সাম্প্রদায়িক বিষয় বা ধর্মীয় বিষয় কিন্তু চলে আসে, এরকম একটা প্রশ্নে আমি যাচ্ছি সেদিকটাতেই। আমাদের দিক থেকে কিন্তু এই বাধ্য হওয়াটা কিন্তু অন্য বাধ্য হওয়া ছিল। আমরা কিন্তু কখনোই পরিবেশগত কারণে কিন্তু আমাদের চলে যাওয়ার নয়। আমি প্রথম যাই এডুকেশন, একদম সম্পূর্ণ পড়াশোনার ভিত্তিতে। এখান থেকে আমি গ্রাজুয়েশন করি। আর দাদা এখানে পড়তে চলে যায় ঢাকায়। হুম, তো তখন স্বাভাবিকভাবে দাদার ইচ্ছে ছিল যে আমি ইউনিভার্সিটিতে স্বাভাবিকভাবেই আমাকে ইউনিভার্সিটি পড়তে গেলে মেহেরপুরের বাইরে। তো সঙ্গীতের উপরে যে পড়াশোনা সেটা কিন্তু তখন কলকাতাতেই আমাদের ভালো একটা জায়গা তখন আমরা পাচ্ছি। নো ডাউট। হ্যাঁ, তো সেখানে আমরা হয় রবীন্দ্রভারতী, বিশ্বভারতী এরকম একটা কিছু তখন ভাবছি। সেই হিসেবে আমার কিন্তু পড়তে যাওয়া, হ্যাঁ, আমার কিন্তু শিকড় ওখানে, নতুন করে যে শিকড় ওখানে তৈরি করব, ওখানে থেকে যাব, এরকম কিন্তু নয়। তো আমি যখন চলে যাই, তো একটা সময়ে দেখা যায় যে যেটা বলছিলাম। হ্যাঁ, তো বাধ্য হয়ে চলে যাওয়ার প্রসঙ্গটা এরকম নয়। আহ, আমি পড়তে যাই, সব থেকে বড় কথা আমি পড়তে যাই। এবং দাদার ক্ষেত্রে তখন সেও তখন বাইরের দেশে আর কি পড়তে যাবে, এরকম একটা বিষয়। তো আমি ওখানে পড়তে গিয়ে ওখানে আমি থেকে যাই। তো থেকে যখন গেলাম তখন দুই ভাই বোন, এখন ভাইয়া যদি বাইরে পড়তে যায়, সেক্ষেত্রে ভাইয়ার মনে হলো মানে দাদার মনে হলো যে মা বাবাকে রেখে আমি কিভাবে যাই। তো ও কিন্তু বেশ কয়েকটা দেশে ও পিএইচডির সুযোগ পাওয়া সত্ত্বেও ও সেগুলো ক্যান্সেল করে পরপর। তো ক্যান্সেল করতে থাকে যখন, তখন আমার মায়ের হঠাৎ মনে হয় যে আমরা এখানে থাকলে, যেহেতু মেয়ে অন্য একটা দেশে, ছেলে বোধহয় কোনো জায়গাতে যেতে পারছে না স্বস্তি নিয়ে। দাদার পড়াশোনাটা যাতে বাইরে হয়, সেই জায়গা থেকে কিন্তু মা বাবা সিদ্ধান্ত নেয় যে তাহলে যে কোনো একজনের কাছে অন্তত থাকুক। তাহলে আমি সেটা আমি আমি এই অর্থেই বাধ্য বলেছি। এই আমি অর্থেই এই বাধ্য। অর্থে বাধ্য বলেছি, তাছাড়া একদম। অন্য কোনো অর্থে না। এখন যখনই বাধ্যগত একটা হুম, প্রশ্ন আসে, হুম, তখন কিন্তু মানে আমাদের দুই দেশেরই একটা ভাবনা আছে, এদেশ বা ওদেশের, যে এই বাধ্যগত জায়গাটা নিশ্চয়ই একটা অন্য কোনো জায়গা। কিন্তু এই বাধ্যটা আসলে আমাদের পারিবারিক এডুকেশন মেইনলি, এটার থেকে আমাদের বাধ্য হয়ে রাইট। যাওয়া। সেক্ষেত্রে স্যারের যে এখানে অবস্থান, সেটা তো খুব পপুলার একজন শিক্ষক উনি, হ্যাঁ, অনেক সর্বজন শ্রদ্ধেয় একজন শিক্ষক। এবং একদম। আপনাদের রীতিমতো তো এখানে বাড়ি ছিল, নিজেদের বাড়ি ছিল, সমস্ত কিছু মিলিয়ে ওটা মেহেরপুরের মানুষ এটাই মনে করে যে মানুষ যখন এখানে থেকে চলে যায়, পরবর্তীতে আপনি তার আগেই যখন আপনি পড়তে চলে গেলেন, তখন এই তার মেহেরপুর থেকে চলে যাওয়া, এই বাধ্যবাধকতাই মেয়ের কাছে ওখানে গিয়ে তাদেরকে থাকা। এখন তেনাদেরও তো আসলে সেই অবসর টাইমের একটা সেখানে তো কাউকে না কাউকে থাকতেই হবে সেই অর্থে। তো এই যে একটা লম্বা সময় ধরে মেহেরপুরে থেকে গেলেন আপনার ওখানে যাপিত জীবনে, এই আমি একটু মাঝখানে কথা বলছি। জি, মানে আমরা আহ, একদম ক্যামেরাতে আমরা, আপনি আমাকে আপনি সম্বোধন করছেন, আপনি আমার বড় ভাইয়া। আমাদের ব্যক্তিগত যোগাযোগ কিন্তু তুমি সম্বোধনে, তো সেটা আমার দিক থেকে কোনো অসুবিধা নেই বলে আমি এটুকু জানিয়ে আমি দিলাম। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। আসলে ওই যেহেতু অনিয়ারে কথা বলছি, হ্যাঁ, যার একদমই কারণেই আমি এটা আমার দিক থেকে ঘোষণা একদম দিলাম। তাই। একদম, তো চলো। এই যে যাপিত জীবনের একটা দুইটা দেশ, বিশেষ করে সুতপার, তাহলে সুতপা এটাকে প্রথম দিকে যে অ্যাডজাস্ট করতে যে গল্পটা শুনলাম, সব মিলিয়ে মেহেরপুরের এই স্মৃতিচারণের ক্ষেত্রে মেহেরপুরের লেখাপড়া, মেহেরপুরের খুব সচেতন বন্ধু বান্ধব কিন্তু সব মেহেরপুরে, তাই না? তো সেক্ষেত্রে ওখানকার জীবন যাপনের ক্ষেত্রে, ওখানে পড়াশোনা, ওখানে ইউনিভার্সিটিতে পড়লেন,
একটা ইয়েতে মনে হয় চাকরি করছেন, সাগর দিঘি হ্যাঁ। টিচার্স ট্রেনিং কলেজ, তাই না? হুম। ওখানে শিক্ষকতা করছেন, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্টে আপনি ইয়েও করেছেন, পিএইচডি করেছি। পিএইচডি করেছেন। তো সব মিলিয়ে এখানকার যে বন্ধু বান্ধবের সাথে কেমন যোগাযোগটা আছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত খুব ভালো যোগাযোগ, আচ্ছা। খুব ভালো। মেহেরপুর, ঢাকা মিলিয়ে বন্ধুদের সাথে খুবই ভালো যোগাযোগ, এবং আহ, আমার প্রতি তাদের টান, ভালোবাসা বা আমার জন্য অপেক্ষা করা, আহ, এটা আমি ফিল করি, এবং সে ফিল করি বলেই আমি আসি বারংবার এবং তাদের সাথে দেখা করি, মিলিত হই। রাইট। আর সব থেকে বড় কথা ভাইয়া যে এখন মানে আমাদের যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকটা হয়ে যাওয়াতে মানে আমাদের যোগাযোগটা মনে হয় যেন খুব কাছের হয়ে আছে, হয়তো দেখা হচ্ছে না, দেরিতে দেখা হচ্ছে, কিন্তু ওখানেও যে যোগাযোগটা হচ্ছে, এটা একটা ভালো দিক সামাজিক যোগাযোগ মাধ্যমটা অনেকটা এই যোগাযোগটা করে দিয়েছে। করে দিয়েছে। এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় হ্যাঁ, অর্জন। হ্যাঁ, অনেকের হয়তো ঠিকানাই ছিল না, এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে একদম। এই যোগাযোগটা হুম, করে হুম। দিয়েছে। নিশ্চয়ই এখান থেকেও বন্ধু বান্ধবরা ওদিকে যাচ্ছে, হ্যাঁ, তোমাদের ওদিকে তারাও হয়তো যোগাযোগটা রাখছে। পরিবারের সকল সদস্যই, স্যারের কথা যদি বলি, স্যার তো আহ, সর্বজন শ্রদ্ধেয় একজন শিক্ষক। শিক্ষক তো সকলের গুরু। মা রত্না সাহা চৌধুরী, উনিও লেখালেখির সাথে যুক্ত। হ্যাঁ। আচ্ছা। আর সুতপা চৌধুরীর তো অনেক গুণ, সেক্ষেত্রে ওরকম সেই কিছু না। এ, সেগুলো আছে। ডক্টর মানস চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আসলে এই গুণের তো আসলে আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই। এটা অনেক বড় গুণ একটা পরিবারের সকল সদস্যদের। সন্তানেরা কি করছে সুতপার? সন্তানেরা, মেয়ে বড়, আচ্ছা। সে তার পড়াশুনো বা কোনো কিছু কাজ করা খুব একটা পছন্দের না। হুম। তো সেই হিসেবে ও অনার্স ইনকমপ্লিট রেখে আবার অন্য সাবজেক্টে অনার্স ভর্তি হয়েছে। আর ফটোগ্রাফি করেছে, কিন্তু বাস্তবিক কিছু করে না। আচ্ছা। মানে পেশাগত জীবনের মধ্যে এখনো নেই আচ্ছা। সে। আর টিচার্স ট্রেনিং কোর্স করেছে, কিন্তু আচ্ছা। এখনো টিচার হয়নি। হুম। আর ছোটটা ছেলে, ছেলে এখন অনার্স করছে। আচ্ছা। একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। ইয়েতে কলকাতাতেই আছে। কলকাতাতেই ইয়েতে আছে। পড়াশোনা করছে কলকাতাতে। হুম। আচ্ছা। আর আমি একটু মায়ের কথা জানতে চাই। মা এই আমার একাত্তর নামের একটা আহ, প্রকাশনা ওনার হ্যাঁ, আছে, হ্যাঁ। তাই না? ওইখানে যে একাত্তরে তো তোমরা এখানেই ছিলা, হুম। যুদ্ধের সময় তো মূলত বাংলাদেশেই। হ্যাঁ, আমি হুম। আমি তখন তখন ছিলাম না আর কি। তখন তোমার অনুপস্থিতি ছিল। হ্যাঁ। এই যে মায়ের কাছে গল্প শোনা, হুম, আমি আসলে আলোচনাটা এইভাবে একটু করতে চাই। দুপারের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আত্মীয়তার বন্ধন, ছেলে এদিকে তো মেয়ে হুম, ওদিকে, মেয়ে ওদিকে তো ছেলে এদিকে, এরকম আছেই। তাছাড়া এমনি অন্যান্য আত্মীয় স্বজন, এক হুম, ভাই এদিকে আর দুই ভাই ওইদিকে। এই যে দুইটা রাষ্ট্রের, হুম, হুম, এবং দুইটা রাষ্ট্রই বাঙালি রাষ্ট্র সেই অর্থে, মানে ওটা প্রভিন্স যদিও পশ্চিম হুম, বাংলা, সেই ক্ষেত্রে ওখানে যারা আছে এদিককার আত্মীয় স্বজন, তোমার ওখানে বসবাসের ক্ষেত্রে তাদের অনুভূতি মানে জানতে চাই। এ কারণেই দুটো রাষ্ট্রের যেহেতু একটা সীমানা, সেই সীমানা তো আর মনের সীমানাকে বেরিয়ার করতে পারে না। পারে না। তাদের অনুভূতি যদি তুমি, তোমার দেখা খুব প্রত্যক্ষ যদি কোনো ঘটনা থাকে, এভাবে বলা যায় কিনা? ঘটনা বলতে আমাদের পরিবারে ধরুন ৭১ থেকেই, ওই হুম। সময় থেকে আমাদের পরিবারের ভাগ হয়েছে। হুম। আমার বাবার পরিবার, মায়ের পরিবার তারও পরে ভাগ হয়েছে। তো আমাদের আমাদের ফিলিংসটা একরকম, মানে অনেক পরে আর কি আমাদের এই পৃথকীকরণ। কিন্তু আরো কিছু মানুষ আছেন যাদের ধরুন আহ তারও আগের থেকে ভাগ, এদেশে কিছু হ্যাঁ, ওদেশে কিছু। হ্যাঁ। তো তাদের মধ্যেও দেখা আমার যায় যে নিজের দাদাও ওপারে শুয়ে আছে। এই যে, হ্যাঁ, এরকম। তো সেখানে আমাদের যেমন যাতায়াত আছে নিয়মিত, হুম। যেহেতু আমার নিজের দাদাই এখানে আছে, ভাইয়া এখানে।
তো আমাদের যাতায়াতটা তো আরো বেশি, মানে বছরে আমরা একবার দুবার তিনবার চারবারও আমাদের যাতায়াত হচ্ছে, রাইট। এদিক থেকে যাচ্ছে ওদিক থেকে আসছি। তো আমাদেরটা একরকম, কিন্তু যাদের যাতায়াত নেই কিন্তু আত্মীয় স্বজন, ওই পূর্ব আত্মীয় স্বজন আছে, তাদেরও কিন্তু এক ধরনের টান অনুভব করে, এবং প্রায়শই তাদের মনে হয় যে এরকম করে মানে ভাগ কেন হলো, হ্যাঁ, হুম হুম। এটা তো একই ছিল। আহ, এই কথাটা কিন্তু আমাকে আগের জেনারেশন এখনকার জেনারেশন, মানে একদম আমাদের পরবর্তী জেনারেশনের ফিলিংসটা অতটা হয়তো না, কিন্তু আমাদের জেনারেশন আমাদের আগের জেনারেশন তাদের মধ্যে কিন্তু এই ফিলিংসটা এখনো তীব্র আছে। এখনো তীব্র, এবং অনেকের স্বপ্ন দেখার মতো যে হুম, নিশ্চয়ই হয়তো আগের মতো কখনো যদি যদি হয়ে যায় আগের মতো কখনো যদি হয়ে যায়। কিন্তু আমাদের পরের যে জেনারেশনটা, তারা আমার ছেলে মেয়ে হয়তো যেহেতু আমাকে খুব কাছ থেকে দেখছে, আমার অনুভূতি দেখছে, যে আমাকে আমার ভাইয়ার জন্য দাদার জন্য আমাকে ছুটে আসতে হচ্ছে, মাকে নিয়ে আসতে হচ্ছে যখন তারা যেতে পারছে না, তো সেটা দেখে ওরা হয়তো ফিল করে যে তাহলে তো এটা খুব কঠিন একটা অবস্থা, যে মাকে দুই দিক ব্যালেন্স করতে হয়, হুম হুম। এদিকটা ওদিকটা, সেই হিসেবে হয়তো ওদের একটা ফিলিংস কাজ করে। কিন্তু আর যাদের এরকম পরিস্থিতি নেই আমার বাচ্চাদের মতো, তারা আবার হয়তো এতটা এই ফিলিংসটাতে নেই। রাইট। হ্যাঁ, এটা অবশ্য খুবই স্বাভাবিক, স্বাভাবিক। এটা স্বাভাবিক। হুম। কিন্তু আমাদের গল্প জেনারেশন শুনে আমাদের আর আগে কতটুকু তারা কতটুকু তারা উদ্বুদ্ধ করবে। হতে পারে, তাই না? সেটাকে চিত্রায়িত করতে পারে, হ্যাঁ সেটা হ্যাঁ, পারে না, তাই না? কিন্তু বাস্তবতা নাই যেহেতু বাস্তবতা তাদের। নেই। হুম কিন্তু পরিবারগত যখন মানে কারোর দাদু হুম হুম বা তার বাবা হুম এরকম শুনে, তখন তাদের মনে হয়েছে যে আহা, বাংলাদেশ এরকম ছিল ওরকম ছিল। হুম হুম বিশেষ করে আতিথেয়তা, আহ, সম্পত্তিগত বিষয় তো ওরকম বিষয় না, হুম। আতিথেয়তা, বাংলাদেশের আতিথেয়তা। মানুষ রাইট। এরকম ছিল, এরকম ভাবে মানুষ ইয়ে করে। আমি বলি যে এখনো বাংলাদেশের মানুষ এমনই আছে যেমন তোমরা শুনেছো। তখন তারা ফিল করে যে না, তাহলে একই থাকলে ভালো হতো, বা যাওয়াটা জরুরি, রাইট। এরকম এখন বিষয়। যে কোনো কারণে রাষ্ট্রের বিভক্তি হয়ে গেছে বা এটা হতেই পারে, হুম হুম। কিন্তু এই যে দুইটা রাষ্ট্রেরই পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এবং একই ভাষাভাষীর মানুষ দুইটা পারে বসবাস করছে, তো এই জায়গায় রাষ্ট্রের সিদ্ধান্ত গুলা যদি আরেকটু স্বাভাবিক হতো, একটু স্বাভাবিক হলে তাই না? এই এইটা ভালো হতো, এই সম্পর্ক। অবশ্যই অবশ্যই। এই সম্পর্ক তো আসলে আর হয়তো আরেকটা জেনারেশন চলে গেলেই, আর একটা বা দুইটা জেনারেশন চলে গেলেই হয়তো সেটা আর হ্যাঁ, অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব থাকবে না, মানে এটা মিউট হয়ে যাবে এরকম একদম একটা সেইটাই ব্যাপার। সেইটাই। তো এটা থাকলে ভালো হতো। আমরা একটু ইয়েতে আসি যে তোমার যে আসলে এই সঙ্গীত চর্চা, শিক্ষকতা করা, অলসো গীতিকার সুরকার হিসাবেও তোমার একটা পরিচিতি আছে। খুব হ্যাঁ, সামান্য। আচ্ছা। সেক্ষেত্রে এটা ওখানে তো একদম এটা নিয়মিত চর্চার মধ্যে আছো। মোটামুটি আছি। হ্যাঁ। মানে এটা তো ঠিক কথা, বাস্তব কথা যে ওখানেও করোনার পর থেকে হুম, আহ, পুরো ব্যবস্থাপনাগুলো একটু হলেও বদলে গেছে। বদলে গেছে। হ্যাঁ, রাইট। এটা ঘটেছে। আমি যদি তোমাকে প্রশ্নটা আমি এইভাবে করি যে এই মেহেরপুরের আহ, শিল্প এবং সংস্কৃতি জগতের একটা সময় সুতপা চৌধুরী খুব অনিবার্য একটা নাম ছিল, ঠিক আছে? ওই সময়ে দেখা তোমার মেহেরপুরের কথাই বলি, দেশের কথা নাই বা বললাম, বা বাংলাদেশে এখন তুমি ওখান থেকেও দেখতে পাবা যে আসলে বাংলাদেশের শিল্প সংস্কৃতি চর্চা এবং তোমার প্রত্যক্ষভাবে মেহেরপুরে যে সংযুক্তি ছিল যে সময়, এখন কিভাবে দেখো এই বাংলাদেশের শিল্প সংস্কৃতি, মেহেরপুরের শিল্প সংস্কৃতি সম্পর্কে যতটুকু তোমার ইনফরমেশন আছে বন্ধু বান্ধবের কাছ থেকে, এই লাইনের শুভাকাঙ্ক্ষী যারা আছে তোমার সিনিয়র বা জুনিয়র, তাদের কাছ থেকে কিভাবে তোমার মূল্যায়নটা কি? আমার মূল্যায়ন, আমরা যখন ছিলাম ভাইয়া, মানে এটা তো তখন একরকম পরিবেশ পরিস্থিতি ছিল। হুম, Right. এবং মানে আপনাদের চাইতে আমরা অনেকটা জুনিয়র ছিলাম, এবং হুম, এই যে আপনাদের যে মানে সমবয়সী বা আহ, সম উম, মানে কি বলবো যে মনস্ক, জি জি। হ্যাঁ, হুম, সমমনস্ক যে অধ্যায়টা ছিল, সেখান থেকে আমরা অনেক জুনিয়র ছিলাম, অনেক ছোট ছিলাম। তো আপনাদের ওই সংস্কৃতির মধ্যে থেকে আমরা আবার যুক্ত হই, একটু একটু করে বড় হই। তখন না এক ধরনের কিন্তু প্রভাব ছিল, এটা আমার মনে হয়, যে বিভিন্ন পত্রিকার থেকে অনুষ্ঠান বলুন,
মঞ্চ অনুষ্ঠান বলুন, উম, তখন একরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু হয়েছে। কিন্তু এখন আমার পরিচিতদের সাথে কথা বলে বা আহ, কিছু ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে হয়তো সেই তখনকার মতো একাত্ম ব্যাপারটা বোধহয় একটু কোথাও আহ আগের থেকে বোধহয় একটু ঘাটতি পড়েছে। সেটা হতে পারে যে হয়তো সময়ের সাথে কিছু বদল ঘটেছে বা অবস্থার কিছু বদল ঘটেছে। এটা অনেকের সাথে কথা বলার পরে, কারণ আমি তো চাক্ষুষ জায়গাগুলো দেখতে পাচ্ছি হুম না, হুম সোশ্যাল মিডিয়ায় কিছু হয়তো অনুষ্ঠান দেখছি, এই পর্যন্ত, তার বাইরে না। হুম তবে এটা ঠিক, আগে যেমন আমরা কিছু ওয়ার্কশপ পেতাম, আমরা যখন এখানে শিক্ষার্থী এরকম জায়গায়, তো এখনো কিছু ক্ষেত্রে আমার যেমন মনে হয় যে আরেকটু বেটার, মানে মেহেরপুরের জায়গাতে আরো একটু বেটার বেটার কিছু হতে পারতো, হতে পারতো বা হতে পারা পারতো, উচিত উচিত। এখনো। তো সেখানে আমি নিজে যেমন ব্যক্তিগতভাবে আমার মনে কখনো মনে হয়েছে যে আহ রবীন্দ্রভারতীতে যখন আমি গান করতে যাই, তখন হুম একটু হলেও তো ওখানে একটু ডিফারেন্ট একটা ফ্লেভার পাওয়া হুম গেছে হুম ওখানে। হুম তো তখন আমার খুব মনে হতো যে উম, এই গানগুলো যদি আমি একটু মেহেরপুরে গিয়ে কাউকে করাতে পারতাম, হুম হুম। এটা যদি আমি বিস্তার করতে পারতাম, তাহলে বোধহয় ভালো হতো। মানে আমি হয়তো নতুন 5টা গান শিখছি, আমি যদি এটা আবার দিতে পারতাম, তাহলে মেহেরপুরের অনেকে হয়তো সেই গানগুলোকে আবার নিতে পারতো। তখনও তো এত ইউটিউব বা নেটওয়ার্কের মাধ্যমে এত তো আমরা তখনও পাই না। রাইট। এটা না একদম হালে আমরা বেশি করে পাচ্ছি, হুম হুম প্রতি মুহূর্তে আমরা ইন্টারনেট সার্চ করলে যা কিছু চাই, কিভাবে ডিম পোচ করবো সেটাও আমরা ধরুন হুম হুম। পেয়ে যাচ্ছি। হ্যাঁ, রাইট। সেটা মাঠ থেকে শিখতে হচ্ছে না। তো সেই জিনিসটা তো তখনও ছিল না। তো এটা আমার খুব মনে হতো বা এখনো মনে হয় যে যতই আমরা ইন্টারনেটে যাই পাই না কেন, আরো কিছু আয়োজন এখানে বোধহয় করলে আরেকটু ভালো হয়। সেটা তো ধরুন সরকারি লেভেল করলেই সব থেকে ভালো, সেখানে হয়তো আরেকটু ডেভেলপ হতো, এটা আমার মনে হয়। তোমরা যখন তুমি যখন ছিলা তখন হয়তো অবকাঠামো ছিল না খুব, মানে আহ, অবকাঠামোটা খুবই ছোটখাটো কোনো একটা প্রতিষ্ঠান। আমি যদি সেটা শিল্পকলার কথা বলি, এখন হয়তো সেই কাঠামোগত চরিত্র বদল হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে আহ, ওই সময়টা মনে পড়ে। তোমরা জুনিয়র হলেও কয়েকজন শিল্পীর কথা তো আসলে তখন বলতেই হয় তখনকার ইয়েতে। সেই তুলনায় এই তোমাদের ওই গ্যাপটা, এখানে যারা আছে তোমাদের সমসাময়িক সময়ে, তাদের তো একটা সময় পর্যন্ত তো এই লাইন থেকে হবে, তুমি চলে গিয়ে হ্যাঁ, এটা গ্যাপ হয়েছে, অনেকে এখানে থেকেও থেকেও। ইয়ে হচ্ছে। তো আমি জলির কথা বলতে পারি, হুম, ইতির ইতি কথা আপা। বলতে পারি, হ্যাঁ, তুলির কথা বলতে পারি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার পরবর্তীতে তোমাদের রিপ্লেসমেন্ট, কিন্তু আমি যতটুকু দেখতে পাই সেই রিপ্লেসমেন্টটা হলো না মেহেরপুরে। কিন্তু সম্ভাবনার জায়গা আছে ভাইয়া আরো বেশি। আরো বেশি হ্যাঁ, সম্ভাবনা। কারণ আমি সোশ্যাল মিডিয়া যতটুকু আমি দেখি বা পাই, তাতে আমার খুব মনে হয় যে আমরা যেরকম ছিলাম বা তখন যতটুকু ছিলাম, প্রতিকূলতা ছিল অনেক। প্রতিকূলতা অনেক ছিল। আর খুব সীমিত কয়েকজনের মধ্যে আমাদের ওই গণ্ডিটা ছিল, রাইট। সঙ্গীত জগৎ। আরো সিনিয়র ধরলে আমাদের ভাদু চাচা, দীপু তারপরে ভাই। দীপু ভাই, হ্যাঁ, ছিল। ইরানি আপা, ইরানি এরা আপা, তো হ্যাঁ হ্যাঁ ছিলেনই। ছিলেন। তো বুলবুল আহমেদ স্যার যখন ছিলেন তখন তখন আবার এতটা মানে প্রচার প্রসার কিছুই প্রায় ছিল না। বুলবুল স্যার আমাদেরকে আর কি গান করাতেন, আক্কাস চাচা ছিলেন, হুম। শরীফুদ্দিন স্যার ছিলেন, কিন্তু তার আগে তো মুজাফফর মোজাফফর স্যার ছিলেন। ছিলেন হ্যাঁ, আরেকটা, ইয়েতে। কারণ আমরাও পেয়েছি একদম তাদেরকে। তাই, হ্যাঁ, হ্যাঁ, একদম তাই। তারপরে তো চন্দন দা, হুম টাবলু দা, এরা তো হুম ছিলেনই। তো এখনো কিন্তু যারা পরের জেনারেশন, আমাদের পরের জেনারেশনে এসছে, তারা কিন্তু আমাদের তুলনায় কিন্তু তাদের নেবার ক্ষমতাও বেশি এবং দেবার ক্ষমতাও কিন্তু বেশি আছে। আচ্ছা। কিন্তু প্রপার কিছু গাইডেন্স আমার মনে হয় যে আরেকটু হলে আরো বেটার প্রোডাকশন পাওয়া যেত। রাইট। সম্ভাবনাটা আছে, আমার বক্তব্য বলার কথা এটাই, সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনার জায়গাটাকে পরিস্ফুটিত করা হচ্ছে না বা সুযোগ পাচ্ছে না, এটা আমার সেই মনে হয়েছে। তুলনায় ওখানে এখনকার সুযোগ সুবিধার জায়গাও বেশি, বেশি। তাই না? হ্যাঁ,
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও হয়তো বা বেড়েছে পূর্বের বেড়েছে। তুলনায়। হুম হুম। আগে কয়জনই বা সেখানে প্রশিক্ষক হ্যাঁ। থাকতেন, এখন প্রশিক্ষক আছেন নিয়মিত, তাদেরকে একটা সম্মানই দেওয়া হয়। হুম হুম। সব মিলিয়ে এটা ঠিকই বলেছো যে আসলে সেই সুযোগ সুবিধাগুলো আছে, তাহলে হয়তো মানসিকতার কোনো ঘাটতি কোথাও থাকতে একটু পারে, হয়তো। পরিবেশগত হুম সমস্যা হুম হুম। থাকতে পারে, কিছু একটা হয়তো এখানে হচ্ছে। নানান ধরনের রাজনৈতিক মতাদর্শের হুম জায়গা হুম আছে হুম। এখানে, যার কারণে এগুলা ইয়েতে হচ্ছে না। ইয়েতে তোমার প্রকাশনা বলতে কি কোনো কয়টা প্রকাশনা আছে? প্রকাশনা দুটো। দুটো। দুটো প্রকাশনা। আচ্ছা। একটা আহ, বোধহয় কবিতার একটা প্রেমডিঙা, আচ্ছা। আর আরেকটা পিঞ্জর নামে একটা একটা বড় গল্পের একটা বড় খুব গল্পের ছোট, একটা ইয়ে। খুব তো সামান্য একটা ইয়েতে এই যে এখন এখন কি তাহলে ওই সাগরদিঘি টিচার্স ইয়েতে ওখানে শিক্ষকতা করা হ্যাঁ, হচ্ছে? ওখানেই শিক্ষকতা করি, কিন্তু এখানেও একটা মজার গল্প আছে। আচ্ছা। সেটা হলো যে ওটা আমার অনেক দূরেই ছিল, মুর্শিদাবাদ কলকাতা থেকে আমি নাইট জার্নি করে যেতাম। এটা একটা মজার একটা ছিল, ফিলিং ছিল আমার, যে সারা রাত জার্নি করে নানান রকম মানুষের মধ্যে দিয়ে যেতাম, হুম। সকালে পৌঁছাতাম, চাকরি করতাম, দুদিন থাকতাম, হোস্টেল লাইফ ছিল, আচ্ছা। হোস্টেলে থাকতাম। যেটা বলার জন্য বলতে শুরু করলাম, সেটা যে শিক্ষা ব্যবস্থার কথাই যেটা আমরা বলছিলাম যে আগের মতো আর নেই। তো এখন মানে ক্লাস সেরকম আর হয় না। হ্যাঁ, হলেও হয়তো অনলাইন। আচ্ছা। হ্যাঁ, না হলে স্টুডেন্ট হয়তো সেটাও চাইছে না। হুম। তো যে কারণে আমাদের রেগুলারিটি কমেছে। যাতায়াত আছে, কিন্তু যে রেগুলার যে বিষয়টা ছিল সেটা আগের চেয়ে এখন কমে গেছে। ক্লাস কি তাহলে সেই অনলাইনে সারা হচ্ছে? অনলাইনে যদি মনে করে যে স্টুডেন্টটা করবে, ক্লাস হুম। দেবে, হুম। যদি মনে করে না, তাহলে ঠিক আছে, প্রয়োজন পড়লে তখন হয়তো আহ, একত্রিত করলো, গেলাম, মানে এই এই পর্যায়ে। এই টেকনোলজির আবিষ্কারের কারণে সময়ের দাবি মেটাচ্ছে এইভাবে? সময়ের দাবি মেটাচ্ছে। তবে আমরা কি এটা খুব ভালো আছি? মানে আমরা আসলে কি দিচ্ছি তাহলে? এভাবে কি হবে? এভাবে এভাবে কি? এটা তো আপনিও জানেন, আমিও জানি, হুম। যেভাবে তো আসলে হওয়ার কথা না। মুখোমুখি একটা কিছু তো প্রয়োজন পড়ে, হুম। বা আমি ধরে নিলাম যে আমরা মুখোমুখি এখন অনলাইনের মাধ্যমে আমরা অনেক কিছুই মুখোমুখি, এবং মুখোমুখি বলেই আপনার সাথে আমার এত বছর পরে দেখা হবার পরেও মনে হচ্ছে না হুম। যে আমাদের অনেক বছর পরে দেখা পরে হলো। দেখা হচ্ছে। সেটা তো অবশ্যই ইতিবাচক একটা দিক আছে, কিন্তু ইতিবাচক দিক আছে মানে এই না যে এই মুখোমুখিটাও আমরা বসলাম না। আমার অনলাইনেও তো ক্লাসের মুখোমুখি হতে হবে। রাইট। হ্যাঁ, এটাই যেন কোথায় একটু একটু করে যেন হারিয়ে যাচ্ছে। রেগুলার অনার্স নেমে এগুলো যতটা আছে, টিচার্স ট্রেনিং কলেজের ক্ষেত্রে এটা অনেকটা ভাটা পড়েছে। আচ্ছা, এই শিল্প সংস্কৃতির এই ভাবনায় আমাদের বাংলাদেশে হয়তো এর কিছু ব্যারিয়ার পার হতে হয়, সামাজিক, রাজনৈতিক। আহ, ভারতে তো আসলে এটা নাই, সেই অর্থে যদি বলি নাকি সেখানেও আছে? না, নেই বললে খুব ভুল হবে, জানেন তো, মানে সব ক্ষেত্রেই না, এই রাজনীতি তো ভাইয়া সংসারেও থাকে, হুম। এবং পুরো দস্তুর থাকে, ঠিক না? তো রাজনীতি যদি সংসারেই থাকে, তাহলে আমার পাড়াতেও থাকবে, প্রভাব সব আমার সমস্ত সমাজেও থাকবে, জায়গায়। হ্যাঁ, আমার জেলাতেও থাকবে, আমার রাষ্ট্রেও থাকবে। এটা খুব সঙ্গত কারণ। তো একটা ক্লাবের সাথে আরেকটা ক্লাবেরও তো রেষারেষি হয়ে যাচ্ছে, একটা মানুষের সাথে একটা মানুষের রাইট। রেষারেষি হচ্ছে। তো দ্বন্দ্ব তো ওভাবে তৈরি হয়, যে ওই ক্লাব ভালো অনুষ্ঠান করছে, আচ্ছা দেখিয়ে দেবো আমরা অনুষ্ঠান করে, দেখা গেল পাশাপাশি একই সাথে অনুষ্ঠান হচ্ছে, দুজনেই মাইক এমন ভাবে চালাতে শুরু করলো, তো ওটাও তো বিরোধিতা, ওটা ওটাও তো প্রতিযোগিতা রেষারেষি। হলো না, প্রতিযোগিতা হলো না তো, দ্বন্দ্ব হলো। দ্বন্দ্ব হলো। হ্যাঁ, হিংসা বৃত্তি হলো। তো হুম। এই এই জিনিসটা তো আছে, আমরা নিজেরা ফেস করেছি। মঞ্চে গান গাইতে উঠেছি, পেছন থেকে এমন মাইকে অন্য হিন্দি গান চালিয়ে দিচ্ছে যে হুম। আমরা আমাদের প্রোগ্রাম আমরা করতেই পারলাম না, মাঝখান থেকে মানে আমাদেরই বদনাম, যে এরা গাইতেই পারলো না। আমাদের এমনও অভিজ্ঞতা আছে, সেটা আবার বেশি দূরে না, শহরে না, ইন্টেরিয়া এরিয়া, মুর্শিদাবাদের এলাকাতেই আমাদের এরকম ঘটনা ঘটেছে। মানে ব্যাপারটা কি এমন যে আসলে যেখানে ধর্মের আধিক্য আছে সেখানে এক ধর্ম আর এক ধর্মের প্রতিপক্ষ, যেখানে ধর্মের আধিক্য নেই সেখানে সাদা চামড়া কালো চামড়া,
এই যে একটা প্রতিযোগিতা, কিছু একটা প্রতিদ্বন্দ্ব, আছে জানেন ব্যাপারটা তো, কি মানে এমন আসলে? অনেক সময় হয় কি ভাইয়া, যে আমরা প্রথমেই দ্বন্দ্ব মনে করি যে ধর্মীয় দ্বন্দ্ব, হুম, তারপরে আমরা ভাবি যে বোধহয় হুম, চামড়ার দ্বন্দ্ব। হুম, কিন্তু এরকম না আসলে। মানে এখন তো ধরুন একটা মানে রাজনীতিরও এক একটা গ্রুপ, আমি আজকে এক নীতিতে বিশ্বাস করছি, হুম, আমি কালকে যখন দেখছি যে আমার নীতিতে কোথাও আঘাত পড়ছে, আমি সাথে সাথে তখন যেখানে যেখানে আমি যুক্ত হলে আমার মানে জীবন সেফ থাকবে, নিশ্চিত থাকবে, আমি সেখানে আমি আবার যুক্ত হয়ে গেলাম। রাইট, তাহলে আমি তো, আমার নীতিটাই তো ঠিক থাকছে না। হুম, তাহলে নীতি যখন ঠিক থাকছে না, তাহলে তো ওখানে তো শুধুমাত্র ধর্মীয় জায়গা বা চামড়াজনিত জায়গা কিছু থাকছে না তো এখানে। এখানে একটা মতাদর্শ থাকছে যে আমি একটা মতকে বিশ্বাস করছি, তারপরে আমি অন্য একটা মতে আবার নিজেকে শিফট করছি। তার মানে কি শুধু কি ওই মতটাকে মতের থেকে শিফট করছি না তো, হয় আমি ক্ষমতা লোভী হচ্ছি, রাইট। ঠিক না? তা নাহলে আমার আমার মানে কিছু অপকর্ম আছে, যে অপকর্মটাকে আমি ঢাকতে চাই, সেটা কাজ করছে। তাহলে এখানে বিষয়গুলো একদম ভিন্ন একটা জায়গা চলে আসছে। তাহলে তুমি যেভাবে বলছো, এখানে আমরা হয়তো দেখছি যে এখানে এক ধরনের আহ, ধর্মীয় এক ধরনের আধিপত্য আছে, যে মুসলিম সমাজে ম্যাক্সিমাম ইয়েরা যারা প্রতিনিধিত্ব করছেন রাজনীতিতে, তাদের এক ধরনের ইনডাইরেক্টলি বা কখনো কখনো ডাইরেক্টলি এই নাচ গান বা সংস্কৃতি চর্চা, এটার ব্যাপারে খুব বেশি আগ্রহ তো নাই, বরঞ্চ হুম, নিরুৎসাহিত করা হয়। যদি এভাবে বলি, তাহলে মনে করতাম যে ভারতে আমরা হয়তো দেখা যাচ্ছে যে ওই গানের আসরগুলা দেখে যখন দেখি যে ইন্ডিয়ান আইডল বা পশ্চিমবাংলায় যে সমস্ত বাংলা গানের হুম, প্রতিযোগিতাগুলো হয়, তাদের কোয়ালিটি তো অবশ্যই অবশ্যই চোখে পড়ার মতো। চোখে এটা পড়ার মতো। এটা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে হ্যাঁ, অসাধারণ। এটা কি আসলে ইনস্টিটিউশনের বাইরে দাঁড়িয়ে কি আসলে পরিবার থেকে ব্যক্তিগতভাবে নার্সিং এর কারণে তাদের এই অবস্থাটা তৈরি হচ্ছে, যেখানে ইনস্টিটিউশন কি তাদেরকে খুব বেশি সহায়তা করতে পারছে না সেই ক্ষেত্রে? না, এখানে না একটা মার্কেটিং আছে। মার্কেটিং আছে। হ্যাঁ, এই মার্কেটিংটা অদ্ভুতভাবে মার্কেটিংটা হয়। মানে আমি জানি না আপনারা এটা কতটা ঠিক জানেন। আ পশ্চিম বাংলা থেকে শুরু করে ভারতের যতগুলো এই ধরনের প্রোগ্রামগুলো হয়, প্রত্যেকটা প্রোগ্রামই গল্প সাজানো হয়। আচ্ছা। প্রত্যেকটা প্রোগ্রামে। এবার ধরুন আমি নাম ধরে বলছি না হুম, প্রোগ্রামগুলোর। কলকাতাতেই ধরুন একজন অভিনেত্রী একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেন বা এখনো করেন। খুবই নামকরা অনুষ্ঠান। হুম, তো সেখানেও আমি গেছি। হুম, আমি গিয়ে দেখলাম এই যে মেয়েদের এত গল্প বলা হয় যে মেয়েরা দুঃখী, মেয়েদের এত সমস্যা। আপনি বুঝতেই পারছেন কোন প্রোগ্রামের হুম, হুম, কথা বুঝতে বলছি। পারছি। তো এই যে নারীদের কথা যে এত তীব্রভাবে বলা হচ্ছে, আমি সুতপা চৌধুরীও আমি তখন গিয়ে প্রশ্ন করলাম যে আমার জন্য কি কোনো স্ক্রিপ্ট আছে? তাহলে আমি প্রোগ্রামটা করব না। আমি অডিশন দিয়ে চান্স পেয়েছি। হুম, আমি তাহলে প্রোগ্রামটা করব না। হুম, হুম, কেননা আমার স্ক্রিপ্ট আমি নিজে। আমার জন্য যদি কোনো স্ক্রিপ্ট তৈরি করতে হয়, যেটা আমাকে প্রমাণ করতে হবে, আমাকে সুতপা চৌধুরীকে দেখাতেই হবে সমাজের কাছে যে এতটা লড়াই করে এই জায়গায় আসলো সে। হ্যাঁ, আমার লড়াই অবশ্যই আছে। আমি একটা দেশ থেকে অন্য একটা পরিবেশে চলে গেলাম এবং গিয়ে আমি ওখানে ম্যারিড হয়ে গেলাম। হুম, বিবাহিত জীবনে লেখাপড়া চালানো, মানে এটা আহ, খুব সহজ না। এবং তারপরে যখন বাচ্চা হয়ে যায় সেটাও খুব সহজ না। এবং যখন আমি পরবর্তীতে পিএইচডি করছি সেটাও খুব সহজ না। রাইট। সে লড়াইটা অন্যরকম। কিন্তু আমাকে যদি বলতেই হয় যে আমার পারিবারিক আমাকে অত্যাচার করেছে, তারপরে আমি এই লড়াই করেছি, সেটা যদি আমাকে অন ক্যামেরায় এসে বলতে হয়, গল্প আমার যদি নাও থাকে আমাকে সাজাতে হয়, তাহলে সেটাকে আমি কি বলবো? এটা সেটা খুবই দুঃখজনক গল্প দুঃখজনক বলুন। গল্প। এবং আমার সামনে এটা ঘটেছে, পরিকল্পিতভাবে একটা এই এনভায়রনমেন্টটা অ্যারেঞ্জ তৈরি করা করতে হচ্ছে, হচ্ছে, হ্যাঁ, অ্যারেঞ্জ তৈরি করা হচ্ছে। করছে। তাহলে সেটা আমার সামনে আমি দেখতে পেলাম। হুম, এরকম ভাবে এই যে কম্পিটিশন গুলো হয়, প্রতিযোগিতাগুলো যে হয়, সেখানে কিছুক্ষণ পরেই না মানে দুটো তিনটে এপিসোডের পরে বোঝা যায় তারা জানে হুম, যে কাকে আসলে তারা ফার্স্ট পজিশনে নিয়ে আসবে। হুম, আপনি বাংলাদেশেই, মানে এই মুহূর্তে কেন নাম মনে পড়ছে না, ছেলেটা যে ফার্স্ট হলো ওখান থেকে আসলো, আহ ইয়েতে জি বাংলা থেকে, ও নোবেল। নোবেল। হুম,
তো নোবেলের ক্ষেত্রেই যেমন নোবেল কিন্তু ফল্ট করেছিল, হুম। তারপরে ওকে ওকে উইনার করবে বলেই মানে এখানে কিন্তু একটা ধর্মীয় একটা জায়গা, পলিসি একটা আছে। পলিসি চলে আসলো, ওটা পলিটিক্স চলে আসলো যে নোবেলকে যে কোনো ভাবে রাখবে। হুম। তাহলে এটাও একটা স্ক্রিপ্ট। এবং নোবেল নোবেল বা আদার্স কেউ, অন্য কেউ যাকে রাখবে চাইছে, তার সে যদি খারাপ গানও গায়, কোনোভাবে যদি তাকে একটুখানি সরাতে হয়, সেটা একটা নতুন গল্প সাজাচ্ছে। এই কার্ড, সেই কার্ড, গ্রিন কার্ড, ইয়েলো কার্ড, এটার মাধ্যমে আবার তাকে ফেরত আনা হচ্ছে। সে যখন চলে যাচ্ছে আবার কান্নাকাটি করছে, সেটাও একটা স্ক্রিপ্ট। হুম। তাহলে আমার অনুষ্ঠানগতভাবে আমার এই যে সংস্কৃতির যে এই পরিমণ্ডল, এটাও আমার একটা মানে ইয়ে হচ্ছে, মার্কেটিং হচ্ছে। হুম। হুম। আমার জনগণ কি চাইছে, কতটা হলে আমার এই অনুষ্ঠানটা আমি বিক্রি করতে পারবো, কতটা হলে আমি টিআরপি পাবো, কতটা হলে আমি স্পন্সর পাবো, তাহলে ওইটার উপরে কিন্তু দাঁড়িয়ে আছে একটা অনুষ্ঠান, টিআরপি বেসড। টিআরপি বেসড। এইবার আপনার যেটা প্রশ্ন ছিল যে ইনস্টিটিউশন কিভাবে সাহায্য করছে বা কি করছে, এখানে ইনস্টিটিউশনের চাইতেও বা ব্যক্তিগত উদ্যোগের চাইতেও তখন ওদেরকে নিয়ে এসে ওদেরকে যে ট্রেনিং দেওয়া হচ্ছে সেটা কিন্তু একদম চ্যানেলের মাধ্যমে। চ্যানেল জানে যে আমার কতদূর পর্যন্ত এক একটা শিল্পীকে দেখাতে পারলে আমার ব্যবসাটা ঠিকঠাক থাকবে, হুম। হুম। সেইভাবে সেই বাচ্চাটাকে বা সেই মানুষটাকে তৈরি করা হচ্ছে। তার শরীরে কতটুকু ক্ষমতা আছে, তার মানে কণ্ঠে কতটা ক্ষমতা আছে সেটা না, একবার পছন্দের জায়গা হয়ে গেলে বা লিস্টে চলে আসলে তাকে রাত 3টের সময় হোক বা রাত 4টের সময় হোক, 12টার সময় হোক, তাকে কিন্তু সেই ট্রেনিংটা দিতেই হবে। খাওয়া দাওয়া কি হলো না হলো, তাদের প্রপার ট্রেনিংটাতে তারা কিন্তু থাকবে। এইভাবে এই প্রোগ্রামগুলো চলছে, নাচের প্রোগ্রামও তাই, গানের প্রোগ্রামও তাই। অবভিয়াসলি তারা মানে খুবই ট্যালেন্ট। ট্যালেন্ট, খুবই ট্যালেন্ট। কিন্তু তার মানে এই না যে এই যে একটা বাচ্চাকে আমরা লাইভ শোতে যেভাবে নিয়ে আসছে, রীতিমতো টর্চার তো। একটা 7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চা, তার যতটুকু ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, সেটাকে তো আরো হাই রেঞ্জে তোলা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে এটা অনেক বেশি প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। এটা চ্যানেলের কারণে, তার মার্কেটিং এর কারণে, ওই পরিবারের কারণে না তো। এই পরিবারকে দাঁড় করাবো বা মানে এই পরিবার চাইছে বলে আমরা করছি, সেটা না। চ্যানেল যদি চায় তাহলে হবে। রাইট। এখন বাংলাদেশে তো আসলে এই টাইপের ইয়েগুলার সুযোগও কম, সেই অর্থে হ্যাঁ, সুযোগও কম। খুব বেশি একটা সময় দেখলাম চ্যানেল আইয়ের ইয়েতে একটা এই ধরনের একটা প্রোগ্রাম হলো, কিন্তু সেগুলোও খুব বেশি দাঁড়ালো না। হুম হুম। বাংলাদেশের শিল্প সংস্কৃতিতে ওই দেখা যাচ্ছে যে জাতীয় পর্যায়ের সিনিয়র যারা তাদের পরে আবার জুনিয়রদের মধ্যে থেকে ওই মাত্রায় মাত্রায় ওখানেও এখনো কিন্তু প্রবেশ ঘটলো না কাউরের। হ্যাঁ, তাহলে কি সব এখানেও যে মিলিয়ে ক্ষমতার একটা, এখানেও? হ্যাঁ, শুধু রাজনীতিতেই তো মানুষ ক্ষমতা পেতে চায় না, এখানেও তো ক্ষমতা। এই যারা লেখালেখির সাথে যুক্ত, বন্ধু বান্ধব তো আছে, কার বই কোন প্রকাশনা থেকে প্রকাশ করবে কি করবে না, কে বাংলা একাডেমির পুরস্কার পাবে, পাবে না। কে পাবে না, অমুক পুরস্কারটা কে হ্যাঁ পাবে হ্যাঁ, পাবে না, এখানেও তো একটা সিন্ডিকেট। অবশ্যই সিন্ডিকেট তো বটেই। যদি সেটাই হয় তাহলে পশ্চিম বাংলায় সাহিত্য পুরস্কার কি বিশিষ্ট ব্যক্তি কি পান? তার কবিতা কি আসলেই খুব গ্রহণযোগ্য? কি কবিতা লেখেন তিনি? তিনি একটা ক্ষমতা নিয়ে একটা রাজ্য চালাচ্ছেন, তো তার কি লেখনীর মধ্যে এমন কিছু আছে যে যেটাতে উনি সাহিত্য পুরস্কার পেতে পারেন? পেলেন তো, তাহলে কেউ না কেউ তো দিলেন। হুম। তাহলে সেই দেয়াটা হয় উনি বললেন যে আমাকে দিতে হবে, তা নাহলে তোমাদের তোমাদের যে পদ আছে সেই পদগুলোতে তোমরা থাকতে পারছো না। তাহলে নিশ্চয়ই উনি এটা বললেন, অথবা যারা আছেন তারা তাকে তুষ্ট করলেন, তাই তো। শিল্প সংস্কৃতি তাহলে একজনকে কতটা সংস্কৃতিবান করে গড়ে তুললো? তুললো না তো, তুললো না। তুললো না তো, বরং ক্ষমতাবান এবং ক্ষমতার আরো নতুন ক্ষমতা পাবার আকাঙ্ক্ষা, সেটাই। লোভী, বরং মানে লোভীবান হতে পারে কি, যদি এরকম লোভীবান। কোনো শব্দ যদি আমরা হুম। ব্যবহার করি। হুম, লোভীবান। এভাবেই চলছে।
এভাবেই চলছে। মানে সব থেকে আপনি যখন, যেহেতু আমি ওখান থেকে এসছি, ওখানে এখন থাকি, এরকম ওই যে সেই তুলনামূলক একটা জায়গায় কিন্তু আবারও আমাকে ফিরতে হচ্ছে। রবীন্দ্র সদনের মতো জায়গাতে ওখানে অনুষ্ঠান হচ্ছে, তো ওখানে নজরুল গীতি গাইছেন, মানে যার কথাই বলছি, যিনি সাহিত্য পুরস্কার পেলেন, উনি শিল্পী, উনি আর্টিস্ট, মানে পেন্টিং করেন, পেন্টিস্ট। তো সবকিছুর পরে উনি ওখানকার বিশিষ্ট শিল্পীদের গানের ভুল ধরছেন, কথার ভুল, সুরের ভুল, কিন্তু ওনার মধ্যে কিছু নেই, সুরও নেই, কথাও নেই। যাদেরকে ভুল ধরে ধমক দিচ্ছেন তারা কিন্তু মানে তার বকাটা মাথা পেতে নিচ্ছেন। তাহলে কি উনিও যে ওনার যে নিজস্ব ক্ষমতায় যে জায়গাটা করেছিল, সেই জায়গাটা থাকলে কি খুব খারাপ হতো? যারা গান গেয়ে প্রতিষ্ঠিত হয়েছে নিজেদের যোগ্যতায়, তাহলে খুব খারাপ তো ছিল না। এর থেকে বেশি আমি আর কি পেতে চাই? রাইট। তাই আমার যে মানুষটার মধ্যে সংস্কৃতি নেই, যেটা আপনি বলছেন, সংস্কৃতি নেই, তার মধ্যে সততার জায়গার অভাব আছে, সেইখানে আমি তাকে, তার ভুলগুলোকে আমি মেনে নিচ্ছি, এবং আমার প্রতি যে আচরণটা হচ্ছে ভুল আচরণ, সেটাও আমি মেনে নিচ্ছি। কিসের জন্য? যে পরবর্তী অধ্যায়ে আমি যেন আরেকটু ক্ষমতা পাই। তাহলে সংস্কৃতিটা তো আমার কাছে মুখ্য হলো না। না। ঘুরে ফিরে কিন্তু আমি কোনো একটা জায়গাতে কিন্তু ক্ষমতাবান হতে চাই, ঠিক না? রাইট। তাহলে সেই ক্ষমতাটা আমার রাজনীতির মাধ্যমে ক্ষমতা হোক, বা আমার সংস্কৃতি, আমার সঙ্গীত, সেটার মাধ্যমে ক্ষমতার থেকে বড় কথা হয়ে যাচ্ছে তখন রাজনীতির মধ্যে দিয়ে আমি যেন ক্ষমতা পাই। তাহলে সেই অর্থে যদি বলি যে আসলে তাহলে সুতপা যে কারণে স্ক্রিপ্ট এলাও করেনি, তাহলে নিজের জন্য শিল্প চর্চা, শিল্প বোধ নিয়ে নিশ্চয়ই সুতপা সেই জায়গাতে আছে, আমি এখন পর্যন্ত চেষ্টা ওইটুকুই, করছে। হ্যাঁ, আমি Right. যতটুকু সীমিত, আমি অনেক বৃহৎ পরিসরে আমি ওখানে অবস্থান করছি না। হুম। আমার নিজস্ব একটা গানের স্কুল, সেখানে আমি বড় ছোট তাদেরকে শেখাই, আমার মতো করে শেখাই। হুম। এবং সেখানেও আমার কোনো লোভের জায়গা নেই, যে তাদেরকেও আমি কোনো লোভ দিই না যে তুমি সারেগামাপাতে যেতেই পারবে, চ্যানেলে যেতেই পারবে। হ্যাঁ, আমি আমার এখন যতটুকু পরিচিতি, আমি চাইলে কয়েকটা চ্যানেলে হয়তো তাদেরকে পাঠাতে পারি, কিন্তু তুমি তৈরি হও। মানে আমি সুপারিশে তোমাদেরকে আমি পাঠাবো যে যাও দুটো প্রোগ্রাম করে আসো, এটা না। তুমি নিজে শেখো, তুমি নিজে যাও, সেটা স্বল্প হোক, দেরিতে হোক, কিন্তু সেটা তোমার থাকো। এটা আমি বৃহৎ পরিসরে নেই এই কারণে যে ওখানে সঙ্গীত মেলা থেকে শুরু করে আছি, আমি একটা কবি প্রণামে একটা অডিশন দিয়ে এখন কয়েক বছর ধরে প্রোগ্রাম করছি। কিন্তু তাও মাঝে মধ্যে খুব মানে মনে হয় যে একটা রবীন্দ্রনাথের ছবির চাইতে আরেকজনের ছবি অনেক বড় করে যখন মঞ্চে দেখা যায়, তখন আমি যখন দেখছি আমার পেছনে মানে রবীন্দ্রনাথের অনুষ্ঠান করতে গিয়ে আরেকজনের ছবি হাইলাইটেড হয়ে যাচ্ছে, তখন মনে হয়েছে যে অনুষ্ঠানটা না করি, এরকমও মনে হয়েছে। আবার অন্যদিকে যেতে তেমন একটা ইচ্ছেও করে না, যে যেখানে আমাকে ওই ওই যে মানে তাদের ভুলগুলোকে মেনে নিয়ে যেতে হবে, সেটা আমার ইচ্ছেও করে না। যে আমি আমার মতো করে যেটুকু মধ্যে পরিচিতি পেয়েছি সেটুকুই ঠিক আছে। সুতপা যদি একটা বৈতালি সুরে একটা গান শুনি, অন্তত মেহেরপুরের মানুষ, অন্তত আমার এই এপিসোড থেকে অন্তত সুতপা পুরাতন মানুষ যারা আমাদের মতো, যে সুতপার গান শুনেছে, আহ, তারা অন্তত একটু সুতপার কণ্ঠটা শুনুক। ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীতই হ্যাঁ, শোনাবো, বৈতালিকে শোনাচ্ছি। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগে পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায়, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, যে জন দেয় না দেখা যায় যে দেখে
ভালোবাসে আড়াল থেকে দেয় না দেখা, যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে, আমার মন বুঝেছে সেই গভীরে গোপন ভালোবাসায় আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। অনেক সুন্দর। ইয়েতে স্কুলে কেমন শিক্ষার্থীরা আছে এখন? শিক্ষার্থী ছোট আছে, বড় আছে, এমএ করছে, আবার এমবিএ করছে, সেও আবার আমার কাছে হয়তো গান করছে, এরকম মিক্সড আচ্ছা, আছে। এই ইয়েতে সাহেব তো চাকরি করছে, সাহেবের কথা তোলা হয়নি। সাহেব তো ওনার ব্যাংকার, উনি ব্যাংকার, উনি চাকরি শেষ করেছেন। চাকরি শেষ করেছেন। হ্যাঁ, তো এই ইয়েতে সামগ্রিকভাবে যে এই 24 ঘন্টা কিভাবে পাড়ি দিচ্ছে সুতপা, যে কি কি কর্মসূচি থাকে দিনের ইয়েতে? দিনের কর্মসূচি এখন একটু বদলেছে, হুম, কেননা আগের কর্মসূচি অন্যরকম ছিল। এক একটা সময় এক এক রকমের হুম, কর্মসূচি থাকে অবশ্যই। বাচ্চাদের যখন স্কুলিং ছিল তখন একরকম, তাদের বাবা অফিস যেত, তারপরে শ্বশুর মশাই ছিলেন, অসুস্থ ছিলেন, ওগুলো এক অধ্যায় ছিল। কাছাকাছি মা বাবা, সেগুলো একরকম রুটিন ছিল। আমার পিএইচডির সময়টা খুব কঠিন সময় গেছে, নানান রকম, মানে সকাল থেকে রাত 12টা 12:30 অবধি আমার সমস্ত প্রোগ্রাম ছিল সংসার কেন্দ্রিক এবং আমার স্কুল কেন্দ্রিক। তখনও কলেজে পড়াতাম না, তো তখন যেমন আবার রাত 4টে 4:30 পর্যন্ত আমার পিএইচডির কাজ চলতো। আলটিমেটলি 1.5 ঘন্টা আমি তখন ঘুমাতাম, 1.5 ঘন্টা 2.5 ঘন্টা, আচ্ছা, এটা চলেছে। এখন আবার একটু ভিন্ন, এখন নির্দিষ্ট রুটিন নেই, এটা একটা অদ্ভুত ব্যাপার এই মুহূর্তে। কেননা ছেলের কলেজ মানে তো ওরকম বাধ্যতামূলক যে হুম, হুম, নাস্তা বানাতে হবে বা খাবার বানাতে হবে, ওগুলো এখনো রুটিনের মধ্যে নেই। তাদের বাবার অফিস যাওয়া নেই বাড়িতে যেহেতু, তারপরে মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে হুম, কাছাকাছি একটা জায়গায় থাকে। তো সেই হিসেবে আমার ওই রকম নির্দিষ্ট রুটিন না, তবে আমার কতগুলো ছানাপোনা বলতে আমার বেশ কিছু গাছ আছে যেগুলোকে আচ্ছা, দেখভাল করতে হয়, আর বাড়ির কিছু কাজ, এগুলো তো থাকেই। নিজের একটু পড়াশুনো যতটুকু পারি, বা নিজের চর্চা, স্কুল, এটা। এর বাইরে নতুন কিছু কোর্স করেছি, সেটার এরপরে হয়তো আরেকটু ব্যস্ততা আমার বাড়বে, সেটা চাইল্ড কাউন্সিলিং এর উপরে একটা কাজ করব। আচ্ছা, এরপরে রুটিনটা নতুন আরেকটু পরিকল্পনা এটা এটা। নতুন পরিকল্পনা। আচ্ছা, কেননা বেশিরভাগই দেখা যাচ্ছে যে বাচ্চাদের ফোনের প্রতি অ্যাডিকশন হুম, আর বিহেভিয়ার, হুম, মানে এখনকার বাচ্চারা কিন্তু অনেক বেশি উগ্র। হুম, তো সেই জায়গা থেকেই প্যারেন্টস কাউন্সেলিং এবং চাইল্ড কাউন্সেলিং এই অধ্যায়টা, এরপরে ইচ্ছে যে আমি আরেকটু সময়, যেহেতু কলেজে আমাকে এখন কম যেতে হয়, তো খুব ভালো বিষয় রুটিনটা এটা, একটা ভীষণ ইচ্ছে ভালো আছে, বিষয়। এটা খুব দরকার মনে হয়েছে আমার, হ্যাঁ, হ্যাঁ, যার জন্যই আমি এটার উপরে করলাম কোর্স। এবার একদম ফ্রেশ মাইন্ডে এখানে এসছি, এরকম ভাবে আমি এসছি, সব মোটামুটি ওখানে ব্যবস্থা করে রেখে এসছি, এখান থেকে গিয়ে আমি স্টার্ট ওটা শুরু করবো। হবে। আচ্ছা, মেহেরপুরের সুতপা চৌধুরী মেহেরপুরের সঙ্গীত শিল্প সাহিত্য নিয়ে যতটুকুই অবদান রেখে গেছে, নিজেকে সমৃদ্ধ করতে পেরেছে মেহেরপুর থেকে, সেই ক্ষেত্রে কিছুটা দায়িত্ব আছে একজন সিনিয়র সুতপা চৌধুরী। এখন এই ডক্টর সুতপা চৌধুরী মেহেরপুরের যারা এখন চেষ্টা করছে এটাকে রপ্ত করার জন্য, শিল্প সাহিত্যের কিছু সেবা দেওয়ার জন্য, নিজেকে তৈরি করার জন্য, তাদের উদ্দেশ্যে যদি সুতপার কোনো টিপস থাকে।
মানে এটা কোন জায়গা থেকে বলবো, ধরুন সাংগঠনিক কতগুলো জায়গা থাকে, ব্যক্তিকেন্দ্রিক কতগুলো জায়গা থাকে, হ্যাঁ? তো যেটা আমি প্রথমেই একটা কথা বলছিলাম যে কিছু ক্ষেত্রে আমারও যেমন একটা সময় খুব মনে হতো যে কিছু যদি দিতে পারতাম। হুম, তো সেই রকম ভাবে এখনো মনে হয় যে যদি বলেন যে দায়বদ্ধতা, তাহলে আমি এখনো চাই কোনো সাংগঠনিক ভাবে যদি আমাকে আহ্বান জানানো হয়, হুম, আমি এখনো প্রস্তুত যে আচ্ছা, কোনো সময় আসলাম। আহ, কিছু আমার কিছু ভাবনার জায়গা বা ওখানকার কিছু প্রাপ্তির জায়গা যেগুলো আমি ওখানে পেয়েছি, বা আমারও তো মানে শিক্ষকতা করতে করতে এতগুলো বছরের মধ্যে বাচ্চাদের সাইকোলজিক্যাল অনেকগুলো ব্যাপার আমাকে বুঝতে হয়েছে যে সবাইকে একই রকম ভাবে শেখানো বা পড়ানো যায় না। তো এরকম তো কতগুলো বিষয় আছে যে যেগুলো মনে হয় যে আহ আরেকটু যদি ডেভেলপ করে, তার জন্য যদি কখনো আমাকে প্রয়োজন হয়, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমার এই উত্তর। আর হচ্ছে যে যে কোনো ভাবে আরেকটু বোধহয় বৃহৎ পরিসরে জায়গাগুলোকে দেখলে আরেকটু সমৃদ্ধ হবে। আর একটু সমৃদ্ধ হবে সমৃদ্ধ যারা হবে। ব্যক্তিগতভাবে চেষ্টা করছে, পারিবারিক যে হ্যাঁ। একটা আলাদা মূল্যবোধ নিয়ে আছে, হুম। তাদের জন্য কিছুটা সহজ হলেও যারা একটু বিরুদ্ধ পরিবেশে অবস্থান হুম। করে, হুম। হুম। সেটা সামাজিক হোক বা পরিবারের অভ্যন্তরীণ একটা হুম। ক্লাস তৈরি করে, এই ধরনের কিছু ইয়ে তো আছেই, সীমাবদ্ধতা হুম। আছে। তারা স্ট্রাগল করছে এই বিষয়টাই। হুম। অনেকে হয়তো সরে যেতে হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে। বিরুদ্ধে। জায়গাটা টাফ টাফ। আমাদের এই ইয়েতে, আসলে এটা এটা অ্যাডজাস্ট করা বেশ টাফ। এটা আসলে শুধু যে এখানে সেটা না, মানে আম, আমি যেমন করোনাকালীন সময় তখন তো আমরা অনলাইনে অনেক ধরনের কাজ করতাম। হুম, মেহেরপুরের সাথেও আমি অনেক প্রোগ্রামে ছিলাম, তো আমি তখন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম অনলাইনে, ওটা খুদের সাথে মজার আড্ডা। আচ্ছা, তো বাচ্চাদের তো কখনো ইন্টারভিউ নেওয়া হয় না, বাচ্চাদের সম্পর্কে আমরা সবসময় আসলে ওদের নেগেটিভ কথা আমরা বলতে থাকি, হুম, হুম, এমনি যদি কথা বলি। তো বাচ্চাদের ইন্টারভিউ নিতাম আমি ওই প্রোগ্রামটায়। তো তখন ওদের যে ইচ্ছেগুলো আমি জানতাম, তো সেখানে আমি দেখেছি যে অনেক বাচ্চা যারা নাচ করে, গান করে, ছবি আঁকে, খেলাধুলো করে, তো তাদের কিন্তু সবসময় না বাড়ির একটা প্রেশার থাকে যে এই সামনে পরীক্ষা, তুমি এটা করো না, হুম, এই মাধ্যমিক পরীক্ষা হয়ে যাক, মেট্রিক পরীক্ষা হয়ে যাক, তারপরে তুমি আবার নতুন করে শুরু করো। এই যে জিনিসগুলো আছে না, তো যেটা আপনি বললেন যে না, শুধু সামাজিক বাধা না, পরিবেশগত বাধা না, আমার বাড়ির পরিবেশটাই প্রথমে ঠিক থাকে না। আমরা মা বাবা যখন হয়ে যাই, তখন বাচ্চার যে পছন্দের জায়গা, একটা বাচ্চা যে আসলে খেলাধুলোর মধ্য দিয়েও অনেক জীবনে কিছু সাইন করতে পারে, বা খেলাধুলোটা তাকে প্রপারলি করতে দিলে যে সে এডুকেশনটা ঠিক করে করতে পারবে, এই গাইডেন্সটা কিন্তু অনেকের মধ্যেই জায়গাটা নেই। তো সামগ্রিক দিকটা যদি উন্নত করতে হয়, আমার মনে হয় প্যারেন্টসদেরকে নিয়ে বসাটা আগে জরুরি হয়ে পড়ে। আমাদের বাবা মায়েদের মধ্যে আসলে অনেক ঘাটতি আছে, বোঝার ঘাটতি মানে আছে। তাহলে ওনারা কি মনে করছেন যে এক্সট্রা কারিকুলাম একটা এক্সট্রা সময়ে করতে হবে? হ্যাঁ। এটা খুব বেশি হ্যাঁ, কিন্তু সাবজেক্টিভ এক্সট্রা সময় বিষয় তো না। পাবেন না। এক্সট্রা সময় কি সে পাবে? না, আসলে পাবে না। এডুকেশনের জন্য তাকে আমরা এত বেশি ইনভলভ করে দেব যে হুম, তারা পাবে না। হুম, এখানে আবার একটা কথা যেমন চলে আসে যে আমি যেমন এভাবে বলছি, আমি প্রচুর মা বাবাকে বলি, বা হুম, তাদের মধ্যে থেকে আমি বিশেষ করে আমি যখন, আমি তো একটু মুসলিম প্রধান এরিয়াতে আমার কলেজ ছিল, আচ্ছা, তো সেখানে যখন আমি গেছি আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি, তারা মানে কলম ধরে লিখতে গেলে বাড়ির থেকে বারণ করে, এই কিছু লিখবি টিখবি না, গান করলে এই গলায় কেন গান, কিন্তু তাদের মধ্যে প্রতিভা আছে। তো এই যে তাদেরকে বোঝানো যে না, আসলে আহ এটাও করা যেতে পারে, বা এটাও একটা জীবিকা হতে পারে কখনো মানুষের। হুম, তো আমরা পড়াশোনাটা এত বেশি চাপিয়ে দিই যে আমার তখন তো আর এক্সট্রা কারিকুলামের দিকে তো আর সময় পাওয়া যায় না। হুম, আর এক্সট্রা কারিকুলামটা তো একটা সময় তো মেইন সাবজেক্ট হতে পারে, রাইট, যেটা আমারও হয়েছে। আমি তো মিউজিকের উপরেই একদম তাই। পড়াশোনা করেছি। হুম, তো আমি এখানে আমার কিন্তু ম্যাক্সিমাম অবদান কিন্তু আমার বাবারও না, আমার মায়ের। হুম। আমার মা তো শিক্ষকতা ছেড়ে টেড়ে দিয়ে আমাদেরকেই দেখতেন, দাদাকে, রাইট, আমাকে। তো আমি কিন্তু পড়াশোনার দিকে প্রচন্ড ফাঁকিবাজ ছিলাম, এবং পড়াশোনা আমার ভালোই লাগতো না, কোনোভাবে ভালো লাগতো না। কিন্তু মা যে ওই একটুখানি সাথে সাথে থেকে আমাকে রেখে দিলেন পড়াশোনার মধ্যে,
আর গানটাকে যে চালিয়ে গেলেন, আমি কিন্তু পরবর্তী পড়াশোনাটা আমি গানের উপরে করতে পারি। সেখান থেকে ডক্টর সুতপা হ্যাঁ, চৌধুরী হয়ে সেখান গেলেন। থেকে ডক্টর সুতপা চৌধুরী, এটা অবশ্যই মায়ের অবদান অনেকটা। পরবর্তীতে আমার ইচ্ছে বা Right. পিএইচডি পর্যন্ত হয়তো আমি ভাবতে পারতাম না। আমার বিশেষ কিছু পরিচিত মানুষ, আমার বৌদি, দাদা, তারপরে আশেপাশের মানে প্রাপ্তি ঘটেনি, হয়নি এমন কোনো দিদি বা ইউনিভার্সিটির টিচার, এরকম কয়েকজনের অবদান আছে আমাকে টেনে আবার বার করা। কারণ আমি একদম স্মুথলি কিন্তু করিনি। ঘোর সংসারী হয়ে আমি একদম ডিটাচ হয়ে গেছিলাম হুম। সকল কিছু থেকে। আমি কলকাতায় প্রচুর প্রোগ্রাম করতাম তখন। আচ্ছা। আমি ডিটাচ হয়ে যাই মানে নানান পরিবেশগত কারণে। আর যেটা ওই যে বললাম যে আমি সীমিত জায়গাতে আছি, আমি সরে আসছি। মানে আমাকে আরো বড় পরিসরে অনেকের মধ্যে ভাবনার মধ্যে ছিল, কিন্তু যখনই দেখলাম রং লাগতে শুরু করছে, আমাকে নিয়ে রং লাগানোর চেষ্টা চলছে, আমি কিন্তু তখন সরে আসি। মানে আমার যে পরিচিতির জায়গাটা ঘটে গেছিল, অনেকটা ঘটে গেছিল। তো আমার এলাকাতেও ওরকম, মানে আমি বুঝতে পারছি যে রঙের মানে দলের রং আমার গায়ের পরে লাগানো শুরু হবে। তো শুরু হলে আমি যদি না চাই তাহলে তার কেউ লাগাতে পারবে না। আমি ওটা আর লাগতে দিইনি, সরে আসছি। তো এটাই আর কি, মানে যে এই বোঝাটা অনেকের মধ্যে নেই। হুম। আমার মনে হয় যে কোনোভাবে এই জায়গাটা যদি প্যারেন্টসদেরকে বোঝানো যায়, বাচ্চাদেরকে বোঝানোর চাইতে ভাইয়া মানে প্যারেন্টসদেরকে আগে বোঝানো, বোঝাতে হবে। আগে বোঝাতে হবে। কিন্তু এটা ভীষণ কঠিন একটা কাজ, বাচ্চার যার ভীষণ যেমন লড়াই। ন্যাক আছে সেই ন্যাকটাই সেই তাকে রাখা ন্যাকটাকে উচিত। রাখতে হবে, কাজে লাগাতে হবে। হুম। ওই এক্সট্রা কারিকুলামটার জন্যই কিন্তু সে পড়াশোনাটা করবে। রাইট। হ্যাঁ, কারণ আমার ভালো লাগার হয় না বাচ্চাদের যে বেড়াতে যাবার সময় যদি বলা হয় যে আমি এই জামাটা পরবো, একটা বাচ্চা যদি বলে এই তুই আজকে এই জামাটা পরবি না, রাখ রাখ, এই জামাটা তুই পর, সেই বাচ্চাটা কিন্তু হাসি মুখে বাড়ি থেকে বেরোতে পারে না। হুম। তার হয়তো ওই রংটাই তখন পছন্দ, ওই ভালো জামাটাই লাগছিল। তার ভালো লাগছে, সে যে হুম। আনন্দ নিয়ে বের হতো, সেই আনন্দটা কিন্তু আর তার রইলো না। তো এটা এরকমই তো আসলে খাবারের ক্ষেত্রেও তো তাই। দারুণ একটা সাবজেক্ট নিয়ে মানে শুরু করছো তুমি, মানে এটা দোয়া রাখেন, অনেক ভালো ব্যাপার। হ্যাঁ, হুম। আমার শুভকামনা রাখেন যেন আমি ওটাতে কিছু অন্তত করতে পারি। না, সে তো যেটা বটেই, সে তো আর্থিকের পারবেই। থেকে আমার বড় কথা হলো যে হুম। ৫টা বাচ্চারও যদি কিছু অবদান রাখা যায়। অবদান রাখা যায় তো রাইট। এটা একটা রাইট। কাজে লাগবে আর কি। শুধু আমরা একদমই শেষ সময় চলে এসেছি। এ, এই যে মেহেরপুরের সাথে যোগাযোগটা আছে, আমি আশা করব যে এই আজকে তোমাকে নিয়ে যতটুকুই কথা বললাম, এই লাইনে যারা আসলে একটা প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে, নিজেকে নির্মাণ করার চেষ্টা করছে, নতুনরা যারা আছে, আমি মনে করি যে ওই যে দায়ের কথা বললাম, তোমার মেহেরপুরের প্রতি দায় আছে, আমি এখনো সেটা মনে করি। এই দায়, আমারও দায় আছে, যার কারণে আমি তোমাকে ডেকেছি আমার এই মেহেরপুর প্রতিদিন স্টুডিওতে। সেক্ষেত্রে ভবিষ্যতে মেহেরপুরে আসলে আমি তোমাকে অবশ্যই প্রত্যাশা করব একদম, যে এই চেয়ারে এসে তুমি আবারও একদম, কথা শুনিয়ে একদম, যাবো। একদম। অনেক ভালো থেকো তুমি। আপনি ভালো থাকুন। আর শুভকামনা অবশ্যই মেহেরপুর প্রতিদিনের জন্য, সকলে যারা আছেন তাদের জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন সুতপার কথা, ভালো লাগলো। উনি বললেন মেহেরপুরের কোনো সংগঠন যদি মনে করেন মেহেরপুরের এই শিল্প সংস্কৃতিতে যদি তার ন্যূনতম কোনো অবদান রাখার সুযোগ থাকে, তিনি সেটা করবেন। এটা আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমি চেষ্টা করব, আমি একজন গণমাধ্যমের মানুষ হিসেবে সুতপা চৌধুরীর কোনো শ্রম যদি আসলে মেহেরপুরের এই জগতের কোনো কাজে লাগে, আমি সেইটাতে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।